সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? অবশ্যই ভালো আছেন। সময় এখন ঠিক 8:23 এবং হাজির হয়ে গেলাম আড্ডা উইথ সাইবর। এবং আজকে আমার সাথে গেস্ট হিসেবে রয়েছেন কণ্ঠশিল্পী মরিয়ম মারিয়া। ওয়েলকাম টু মাই শো। কেমন আছেন? অনেক ভালো আছি, আর এখন একটু বেশি ভালো আছি, কারণ এই যে আপনার সাথে লাইভে বসলাম, অনেকে আমাদের কথা শুনবে, এই জন্য খুব ভালো লাগছে। ওকে, সো কেমন যাচ্ছে দিনকাল? হ্যাঁ, দিনকাল ভালোই যাচ্ছে। যেহেতু ছিলাম না অনেকদিন দেশে, দেশের বাইরে ছিলাম, ফিরলাম, হঠাৎ করে আবার একটু কাজে ব্যস্ত হব, তখন আরো ভালো লাগবে। মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো আছে। হ্যাঁ, আপনাকে দেখলাম যে আপনি দেশের বাইরে ঘুরে আসছেন এবং দেশের বাইরেও অনেকগুলো প্রোগ্রামে আপনাকে আমি অ্যাটাচমেন্টে দেখেছি। এবং কণ্ঠশিল্পী হিসেবে নিজেকে কত বছর ধরে অ্যাটাচমেন্ট আছে আপনার কণ্ঠশিল্পী হিসেবে? না, আমি আসলে গানটাকে অনেক ভালোবাসি। আমি একদম ছোটবেলা থেকে গান করি। যখন আমার 4-5 বছর বয়স, পারিবারিকভাবে আসলে আমার গান শেখা। আমাদের পরিবারও একটি সাংস্কৃতিক মনা। অনেকেই গান করেন, হয়তো আমি প্রফেশনালি করি, অনেকে করতেন কিন্তু এখন করেন না। তো কিন্তু সবাই মনটা গানের ভিতরে সবারই আছে। তো আমি সেই ছোটবেলা থেকে এখনো গানের সাথে আছি। ওকে, মানে ছোটবেলা থেকে গানের প্রতি মানে ইচ্ছা ছিল অনেক, মানে অনেকে তো ড্রিম হ্যাঁ, থাকে যে আমার শিল্পী হব। ইচ্ছাটা কেমন ছিল, আমি গান শুনে শুনে গান গাইতাম। যেমন লতা মঙ্গেশকর, মান্না দে, যেহেতু আমাদের যশোর বাড়ি, আমাদের সারাক্ষণ আমাদের কানের সাইডে এইসব গানই বাজতো, বাসায়ও এই গানগুলো শুনতাম আর গাইতাম। তো তখন থেকে আমার ভিতরে আসলে গানটা তখনই একটা ভালোবাসা তৈরি করে। তো সেই উৎসাহ থেকে, পারিবারিক মায়ের উৎসাহ, বোন, আমার কাজিনদের সবার উৎসাহে আসলে শেখাটা শুরু হয়েছিল এবং এখনো অব্যাহত আছে। ওকে, মানে গান তো সাধনার বিষয়। অনেকেই আছে যে গান গাচ্ছে, বর্তমান যুগে তো অনেকেই কিন্তু এখন গান গাচ্ছে, বাট অনেকে সঠিক সাধনা বা সঠিক প্র্যাকটিসের একটা ব্যাপার থাকে। সো আপনি যে গান গাচ্ছেন, আপনি কি একদম গান শিখে এসেছেন নাকি গড গিফটেড? না, গড গিফটেড তো অবশ্যই থাকতে হবে। আপনার ভিতরে না থাকলে সেটাকে চর্চা করে আপনাকে এগিয়ে নিয়ে যেতে হবে। তো যেহেতু আমার ভিতরে গান ছিল, আমি সেটাকে শুধু প্রফেশনালি তৈরি করেছি। আমি ছোটবেলায় আমার প্রথম হাতে খড়ি লিয়াকত আলী খান যশোর, তারপর শাহ মোহাম্মদ মোর্শেদ, ওস্তাদ মোশাররফ হোসেন, এবং সর্বশেষ আমি ঢাকায় ওস্তাদ সঞ্জীবদের কাছে আমি ক্লাসিক্যাল শিখি, এবং যতটুকু শিখেছি অতটুকু আমি এখনো চর্চার ভিতরে আছি। ওকে, যারা আমাদের সাথে লাইভে আছেন, লাইভে দেখছেন, অবশ্যই লাইভ কমেন্ট শেয়ার করবেন, অবশ্যই আমাদের সাথে থাকবেন। অবশ্যই কোনো গান শুনতে চাইলে আমার মনে বলবেন। হয় আমি নিজেও একটু শেয়ার করে দিতে পারি। হ্যাঁ, অবশ্যই। এবং দেখতে পাচ্ছি অনেকে আমাদের সাথে রয়েছেন, এবং বিশেষ করে যখন কোনো গানের শিল্পী আমার সাথে থাকে তখন আমার একটু বেশি বেশি ভালো লাগে, কারণ গান শুনতে আমার অনেক বেশি ভালো লাগে। বিশেষ করে যখন আমরা ভিজুয়াল লাইভ করতাম না, বিশেষ করে আপনারা জানেন যে আগে এফএম রেডিওগুলোতে বা অনলাইন রেডিও যেগুলো ছিল, যে অডিও ছিল, তখন কিন্তু দেখা যেত না। আর এখন কিন্তু দেখাও যাচ্ছে, শোনাও যাচ্ছে। সো আগে কিন্তু আমরা সুন্দর করে প্লেলিস্ট সাজিয়ে গান প্লে করে একটা, এখন কিন্তু সেটা হচ্ছে ব্যাপার কি, একসাথে অল টাইম, মানে কোনো বিরতি নেই, বিরতিহীনভাবে আমাদের লাগামহীনভাবে কিন্তু চলতে হয়, কোনো গান প্লে করার সুযোগ নাই। এখন সরাসরি যে আমার সাথে সিঙ্গারটা থাকে তাকে প্লে করতে হয়, যে এখন এই গানটা শোনান, এই গানটা রিকোয়েস্ট আছে। তো এটা একটা মজার বিষয়। তো অনেকে আমাদের সাথে আছেন। সো আপনি তো গানের সাথে দীর্ঘদিন ধরে রয়েছেন, আপনার কাছে অনেক গান শুনবো। তবে বিশেষ করে একটা গানের মানুষ কিন্তু আমরা যেটা জানি যে আমরা যখন কোনো কাজ করি, বিশেষ করে গীতিকার যখন কোনো গান লিখতে চায়, তার অনেক চিন্তা করতে, কণ্ঠশিল্পী কিন্তু অনেক রেওয়াজের ব্যাপার আছে, অনেক সাধনার ব্যাপার আছে, এবং অনেক মানুষকে ফলো করতে হয়, প্র্যাকটিস করতে হয়। সো আপনার এই সময়টা কি আপনি ছোটবেলা থেকেই করে এসেছেন? হ্যাঁ, আমি আসলে ছোটবেলা থেকে চর্চা করেছি, এখনো করছি। আসলে চর্চার কোনো বিকল্প নেই। একজন শিল্পীকে যদি শেষ জীবন পর্যন্ত সুরে গান গাইতে হয়, অবশ্যই তাকে শিখতে হবে, এবং শেখার সাথে শিখলেই হবে না, সেটাকে চর্চার মধ্যে রাখতে হবে সব সময়। আমি মনে করি এটা তার নিজের জন্যই, কারণ আমার গলা ধরে রাখতে গেলে আমাকে সেটা করতেই হবে। ওকে, সো একটা সিঙ্গার হতে হলে আপনার কাছে কি মনে হয় যে কি কি গুণাবলী থাকা দরকার? বা অনেকে এখন কিন্তু গান গায়, গান গেয়ে ভাইরাল হয়ে যায়। এখন সোশ্যাল মিডিয়ার যুগে এসে যেটা হয় কি, মানুষ এখন একটা গান গেলো, কোনো একটা কভার করলো, সেটা যদি রীতিমতো ভাইরাল হয়ে যায়, তখন কিন্তু সে যথারীতি একটা খেতাব পেয়ে যায়, এবং ভাইরাল একটা ব্যাপার চলে এসেছে। এখন কিন্তু মানুষ কাজ করে কিন্তু বেশি করে প্রচার হওয়ার জন্য, ভাইরাল হওয়ার জন্য। তো আপনার কাছে কি মনে হয় যে এই যে ইদানিং বা এই সময় যে দেখা গেল যে মানে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এই সুবাদে কিন্তু অনেকে কিন্তু ভাইরাল হয়েছেন, একটা লং টাইম কিন্তু তারা স্টেই করছে না, এটা জিনিসটা হয় কি, একটা নির্দিষ্ট সময় শেষে তারা কিন্তু হারিয়ে যাচ্ছে। তো এটা আপনার কাছে কি মনে হয়?
না আসলে আপনি ভাইরালের কথা যেটা বললেন সেটা কিন্তু পজিটিভলি কোনো ভাইরাল হচ্ছে না, যা হচ্ছে সব নেগেটিভ। মানে কোনো খারাপ কোনো গান কিংবা কোনো খারাপ কোনো জিনিসই কিন্তু মানুষ ভাইরাল করছে। আপনি দেখেন একটা কোয়ালিটি গান কিন্তু ভাইরাল হয় না। তো তার মানে কি মানুষ খুব মানে নেগেটিভ জিনিসের দিকে আগাচ্ছে, ভালো কিছুর প্রতি কিন্তু মানুষের যে আকাঙ্ক্ষা সেটা কিন্তু নেই। তা এটা কিন্তু আমাদের জন্য কখনোই ভালো না। আমি মনে করি আমাদের সংস্কৃতির জন্য এটা একটা হুমকি, কারণ সেখানে কোয়ালিটি শিল্পীরা হারিয়ে যাচ্ছে এবং আমাদের একটা কি বলবো একটা মানে নেগেটিভ মানসিকতার সব কিছু আমাদের তৈরি হয়ে যাচ্ছে। রাইট। ওকে, আপনি তো গান করছেন এবং পাশাপাশি নিজের লাইফস্টাইল চলছে। সো আমরা প্রথমে যেহেতু অনুষ্ঠানে আছি, আমরা একটা গানে যাব। তো প্রথমে আপনার পছন্দের একটি গান দিয়ে শুরু করতে চাই, তারপর ধাপে ধাপে আমি বলছি। সো আমরা প্রথমে কোন গানটি শুনবো? আপনার পছন্দের মতো একটা গান দিয়ে আমরা শুরু করতে চাই অনুষ্ঠানটি। হ্যাঁ, আমি শুরুতে আমার খুব পছন্দের একটি গান, শ্রদ্ধেয় চিত্রা সিংয়ের একটি গান দিয়ে আমি শুরু করতে পারি। কথা ছিল দেখা হবে, দেখা হলো না, হৃদয়ের কথা তার বোঝা গেল না। কথা ছিল দেখা হবে, দেখা হলো না, হৃদয়ের কথা তার বোঝা গেল না। কথা ছিল দেখা হবে, হলো ঝরাই লগনে ফাগুনের এইখানে, হলো ঝরাই লগনে ফাগুনের এইখানে, সব আশা ভেঙে দিয়ে সে তো এলো না। কথা ছিল দেখা হবে, দেখা হলো না, হৃদয়ের কথা তার বোঝা গেল না। কথা ছিল দেখা হবে। বাহ, চমৎকার চমৎকার গান শুনলাম আমরা। আসলে চমৎকার একটি গান, খুব সুন্দর একটি গান। সো থ্যাংক ইউ সো মাচ। সো আমরা তো যারা গান করে তাদের তো প্রথমে কভার করে, দেন কিছু মিক্স অ্যালবামে গান করে, দেন সলো। সো আপনার সলো বা মিক্স অ্যালবাম নিয়ে একটু জানতে চাচ্ছিলাম। হ্যাঁ, আমার আসলে কাভার সং খুবই কম, আমার মৌলিক গানই বেশি। আমার শুরুতে যেটা হয়েছিল, আমি যখন যশোরে গান শিখি, বাংলাদেশের প্রখ্যাত সঙ্গীত পরিচালক শ্রদ্ধেয় প্রণব ঘোষ উনি যশোরে যান, যেহেতু উনি যশোরের সন্তান। তো উনি হচ্ছে প্রতি বছরই আমাদের একটা প্রোগ্রামে আসতেন এবং সেখানে ভালো কেউ গান করলে তাদেরকে প্রমোট করার চেষ্টা করতেন। তো আমি একটি প্রোগ্রামে গান করেছিলাম, উনি তখন আমাকে বললো তোমার গান আমার অনেক ভালো লেগেছে, তুমি ঢাকায় আসো, আমি তোমার অ্যালবাম করবো। আসলে ওই উৎসাহে কিন্তু আমার ঢাকায় চলে আসা লেখাপড়া করার উদ্দেশ্যে। তারপরে আমার প্রথম অ্যালবাম তিনি করেন, এটা সঙ্গীতার ব্যানারে প্রথম আমার অ্যালবাম বের হয়। এটা ছিল একটি মডার্ন ফোক অ্যালবাম। সেটি সবকটি গানে লিখেছিলেন প্রখ্যাত গীতিকা প্রয়াত শ্রদ্ধেয় কামরুজ্জামান কাজল। আর তারপর দীর্ঘ বিরতিতে আমার সেকেন্ড সলো বের হয় জি সিরিজ থেকে, রূপসাতানি অ্যালবাম, যেটির সমস্ত মিউজিক কম্পোজিশনে ছিল জেকে। আর এর মাঝে হচ্ছে আমার বেশ কিছু মিক্সড অ্যালবাম বের হয়েছে, সিঙ্গেল কিছু ট্র্যাক বের হয়েছে। আর বর্তমানে সামনে কিছু গান আমার আসছে। আর এর মধ্যে ফিল্মে আমি অনেকগুলো গানই করেছি। লাস্ট ছবি ছিল নাজিম শাহরিয়ার জয় পরিচালিত, তারই একটি লেখা গান শানের সুরে আমি গেয়েছিলাম ইমপ্রেস টেলিফিল্মের ছবি অর্পিতা। সেটা একটি গানই ছিল আমার গাওয়া এবং সেটি জাতীয় পুরস্কারের জন্য নমিনেটেড ছিল গত বছর, কিন্তু হয়তো আনলাকিলি পাইনি, কিন্তু গানটা অনেক সুন্দর ছিল। ওকে, সো আসলে আপনি তো অনেকগুলো কাজ করেছেন, তো সম্প্রতি কোন কাজ নিয়ে ব্যস্ত আছেন বর্তমানে? কি কাজ? সম্প্রতি আমি দেশের বাইরে ছিলাম অনেকদিন, আমার কিছু গান আমি শেষ করে গেছিলাম। যেরকম আমাদের কিছুদিন আগে আমাদের একজন সঙ্গীত পরিচালক মারা গেছেন, সবাই জানেন, বর্ণ চক্রবর্তী। খুবই গুণী একজন সঙ্গীত পরিচালক ছিল। ও একটি গান আমার শেষ করে যায়, লাস্ট কাজ।
সে গানটি ছিল যখন আমি একা। গানটি লিখেছেন সাখাত হোসেন মারুফ এবং সুর করেছিল বর্ণ এবং মিউজিকও বর্ণ। সেই গানটি আসলে আমার লাস্ট কাজ ছিল, ওটা করে আমি চলে যাই দেশের বাইরে। ওই গানটি বর্তমানে একটি নাটকে যাওয়ার কথা চয়নিকা চৌধুরীর, সেটি বর্তমানে কনফার্ম হয়েছে, হয়তো নাটক খুব শীঘ্রই একটি নাটকে যাবে। আর এর বাইরে আমার একটি গান করছে আমাদের রূপতনু শর্মা, উনি একটি গান জামাল রেজার কথায়, আরেকটি গান লুৎফর হাসানের কথায়, সেটি সম্প্রতি শান মিউজিক করেছে, ওটা করব। একটি ধামাই লংয়ের একটি গান আমি করছি ফোক, কিছু ম্যাশ আপ করেছি ফোকের, সেটিও আমার কাজ শেষ, সামনে সেটা রিলিজ হবে। জাস্ট এই অনেকগুলো কাজই পেন্ডিং, এগুলো আসলে আর কিছু কাজ হাসান আল আবদুল্লাহ আমাদের নিউ ইয়র্কের একজন গীতিকার এবং লেখক, ওনার একটি গান আমি সম্প্রতি তরিক মিউজিক করেছে, আচ্ছা আচ্ছা, সেটি আমি ভয়েস দিব এই যে 2-1 দিনের মধ্যেই। ওকে, আমরা তো দেখি যে সবারই কিন্তু একটা আইডল থাকে বা সিঙ্গারদের যাদের আছে যে এর গানের প্রতি একটা ইয়ে থাকে। তো আপনার আইডলকে বাংলাদেশের যে সিঙ্গাররা রয়েছেন, আমাদের কিন্তু অনেক কিংবদন্তি সিঙ্গাররা রয়েছেন। অবশ্যই আমি আসলে ছোটবেলা থেকে তো সাবিনা ইয়াসমিন, রুনা লায়লা ওনাদের গান শুনে বড় হওয়া। এর পাশাপাশি আমার একজন ভীষণ প্রিয় একজন শিল্পী আছেন সামিনা চৌধুরী, যার গান আমি ভীষণ পছন্দ করি এবং খুব ভালো লাগে। ওনাকে আমি আসলে অনুকরণ না করলে অনুসরণ করার চেষ্টা করি, এবং সাবিনা ইয়াসমিন, শ্রদ্ধেয় রুনা লায়লা ওনাদেরকে তো ফলো করে আসলে আমাদের গান শেখা, তো ওনাদের সবাইকে মোটামুটি অনুসরণ করছি। ওকে, এখন যে আপনার যে সলো গান আছে বা মৌলিক গান আছে সেখান দিয়ে আমরা দিতে চাচ্ছি। হ্যাঁ, আমার বেশ কয়েকটি মৌলিক গান আছে, তার মধ্যে একটি মানি একটি গান আছে আমার, যে গানটি শ্রদ্ধেয় প্রণব ঘোষের সুর এবং নূর হোসেন হীরার লেখা। গানটি প্রণবদা নিজেও গেয়েছিলেন, আমি তার কাছ থেকে পারমিশন নিয়ে পরে আমি গানটি করি, তো সেই গানটি একটু শোনাই। ওকে। হারানো সুর ফিরে পাওয়া যায়, পুরনো ব্যথাগুলো ভুলে থাকা যায়, মাকে হারালে আর পাওয়া যায় না, মায়ের মতো আর কেউ হয় না। হারানো সুর ফিরে পাওয়া যায়, পুরনো ব্যথাগুলো ভুলে থাকা যায়, মাকে হারালে আর পাওয়া যায় না, মায়ের মতো আর কেউ হয় না। হারানো সুর ফিরে পাওয়া যায়, পুরনো ব্যথাগুলো ভুলে থাকা যায়, বন্ধু আপনজন আর ভালোবাসা স্বার্থের কারণে করে যাওয়ায় আশা, বন্ধু আপনজন আর ভালোবাসা স্বার্থের কারণে করে যাওয়ায় আশা, মায়ের মমতায় স্বার্থ যে থাকে না, মায়ের মতো আর কেউ হয় না। হারানো সুর ফিরে পাওয়া যায়, পুরনো ব্যথাগুলো ভুলে থাকা যায়। বাহ, চমৎকার 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 গান, খুবই ভালো লাগলো গানটি শুনে। ওকে, আপনার তো আমরা এখন তো সম্প্রতি সবাই কিন্তু গানের প্রতি, যাদের গান ভালোবাসেন তাদের কিন্তু গানের প্রতি একটা আলাদা ভালোবাসা থাকে, একটা আলাদা প্রেম থাকে গান নিয়ে। সো
আমরা তো আসলে গান শুনবো, একটা আড্ডাও দিব, সো কেউ যদি আপনাকে এই গান ছেড়ে দিতে বলে তাহলে আপনি কি বলবেন, কি করবেন? না, একটা জায়গায় আমার কোনো কম্প্রোমাইজ নাই। হ্যাঁ, আমি গান কেন? ছাড়তে বললে আমি তার সাথে থাকবো মানে না। কেন? কারণ আমি গানটাকে এতই ভালোবাসি যে মানুষের যেরকম নেশা থাকে, কেউ সিগারেট খায়, কেউ হচ্ছে ঘুরে বেড়ায়, আমার নেশা হচ্ছে গান। গান। অতএব সেটা আমি আমার এমনই অ্যাডিক্টেড যে আমি এখান থেকে বের হতে পারবো না। ওকে, তাহলে গান নিয়ে আপনার পরিকল্পনা কি? না, গান নিয়ে পরিকল্পনা, আমি গান বা ভবিষ্যৎ ভালোবাসি। পরিকল্পনা কি? হ্যাঁ, আসলে ভবিষ্যৎ বলতে তো আসলে এখন জীবনে মানুষের বলা যায় না কখন মানুষের কি হয়ে যায়, আমাদের লাইফ টু শর্ট। তো সেইখান থেকে বলতে পারি যেহেতু ভালোবাসি, শেষ জীবন পর্যন্ত আমি সুরের সাথে গান করতে চাই। আমি যেন সুস্থ থাকি এবং নিজের আত্মতৃপ্তির জন্য ভালো কিছু গান করতে চাই, যেটা শুনে হয়তো আমার মতো যারা শিল্পী আছেন, যারা আপনারা মিডিয়াতে আছেন শুভাকাঙ্ক্ষী, তারা যাতে শুনেই বলে যে না, গানটা খুব ভালো হয়েছে। মানে এতটুকু চাওয়া পাওয়া, আসলে এর বেশি কিছু আমি চাই না। ওকে, আমাদের সাথে কিন্তু রয়েছে, গানটা কি একটু গাওয়া যাবে আপু? নাইস গান। ওকে, কোন গানটা? অসম্ভব সুন্দর লিখেছেন ও কণ্ঠশিল্পী নাজক আমাদের সাথে রয়েছেন, তিন পাশাপাশি একজন গভর্নমেন্ট অফিসারও, মানে টিভিতে আছেন, সিঙ্গার নাজক ভাই। খন্দকার আসিফ লিখেছেন যে কেমন আছেন আপু? খুব ভালো আছে ভাই, আপনারা দেখছেন প্রোগ্রাম, এই জন্য আরো ভালো লাগছে। ওকে, নাইস গান। আমার মনে গানের রিকোয়েস্ট করেছি, আমি দেখি কোন গান আসলে গানটা কি গাওয়া যাবে। আচ্ছা, দৃপ্তা, তুমি আবার লিখো যে আসলে তুমি কোন গানটা শুনতে চাও। আসলে আমার মেসেজ খুঁজে পাচ্ছি না, অনেকগুলো মেসেজ। ওকে, নাইস গান, থ্যাংক ইউ। অসম্ভব সুন্দর। আমাদের সাথে অনেকে রয়েছেন, সবাইকে ধন্যবাদ যারা আমাদের সাথে রয়েছেন গানের পাশাপাশি। সো যেটা বলছিলাম যে আমি গান ছেড়ে দেওয়ার কথা বললাম, কারণ দেখা গেল যে গানের প্রতি ভালোবাসা থাকলে এইরকমই রিপ্লাই আশা করছিলাম আমি। সো গান না গেলে বর্তমানে আপনার মানে গানই কেন গেতে হলো, বা আপনি কেন কণ্ঠশিল্পী হলেন কেন? আর তো অনেক প্রফেশন ছিল এই কণ্ঠশিল্পী ছাড়া, মানুষকে অনেকেই তো আছে। না, সেটাই আসলে আমার কেন জানি ছোটবেলা থেকে বললাম না যে আমার পারিবারিকভাবে সবার একটা গানের চর্চা ছিল। আমার মা খুব ভালো গান করতেন, যদি প্রফেশনালি গান নেই। আমার কাজিনরা খুব ভালো গান করে, হয়তো আমার ভেতরে আসলে ছিল। এবং যখন তো আমি বুঝলাম যে আমি গান গাইতে পারি, তখন ওটাকে ভালোবেসে ফেলি। তখন আর অন্যদিকে আমার, আর যদিও আমি পড়াশোনা শেষ করে জবে ছিলাম, মিডিয়াতে জব করেছি অনেকদিন প্রোগ্রাম প্রডিউসার হিসাবে 21 টেলিভিশনে। তো আমার কাজটাও ছিল আসলে শিল্পীদের নিয়ে, মিডিয়া নিয়ে। অতএব আমি যখন আমার প্রফেশনের সাথে আমার গানটা মিলে গেল, তখন সেখানেও কিন্তু মনে হয়নি যে আমি গানের বাইরে আছি। সবসময় মনে হতো আমি গানের ভেতরেই আছি, যার জন্য আমার মেন্টালি আমি সবসময় প্রস্তুত ছিলাম ওইভাবে যে আমাকে গানই করতে হবে এবং এটাই আমার একমাত্র লক্ষ্য হওয়া উচিত। ওকে, থ্যাংক ইউ। সালমান শাহ যে কোনো একটা মুভির গানের রিকোয়েস্ট এসেছে আমাদের কাছে। সালমান শাহ আসলে আমার অনেক পছন্দের একজন মানুষ। সালমান শাহ অবশ্যই বাংলাদেশের যে কিনা মৃত্যুর 25 বছর পরেও এখনো যথেষ্ট পরিমাণ। সালমান শাহ শুধু আসলে আপনার আমার না, আমার মনে হয় যে আরো 20 বছর পরেও সালমান শাহ সবাই ভালোবাসার একজন থাকবেন অবশ্যই। আর আসলে সালমান শাহ সালমান শাহ মানে আর কেউ নেই। আর আমার খুব পছন্দের, বিশেষ করে আমার শোতে সালমান শাহ গান থাকে, রিকোয়েস্ট থাকবেই সিঙ্গার আসুক না। আমি আসলে একটি গান প্রায় করি, সালমান একটি ছবির গান, আমি সেটি করছি, চেষ্টা করছি গাওয়ার। ওকে। তুমি মোর জীবনের ভাবনা, হৃদয়ে সুখের দোলা। তুমি মোর জীবনের ভাবনা, হৃদয়ে সুখের দোলা। নিজেকে আমি ভুলতে পারি, তোমাকে যাবে না ভোলা। তুমি মোর জীবনের ভাবনা, হৃদয়ে সুখের দোলা। দুঃখ সুখের পাখি তুমি, তোমার খাঁচায় সারা জীবন নয়ন যেন দেখে তোমার ওই মুখ। কণ্ঠে আমার দাও পরিয়ে সোহাগের মিলনমালা। তুমি মোর জীবনের ভাবনা,
হৃদয়ে সুখের দোলা, নিজেকে আমি ভুলতে পারি, তোমাকে যাবে না ভোলা। তুমি মোর জীবনের ভাবনা, হৃদয়ে সুখের দোলা। আমার খুবই পছন্দের একটি গান। চমৎকার চমৎকার গান। আসলে সালমান শাহ অনেক ফেভারিট একজন মানুষ আমার, সবারই প্রিয়। আসলে সবার আমি দেখতে পাচ্ছি এই গানটা অলরেডি আরো 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 মানুষের রিকোয়েস্ট চলে এসেছে এরকম সালমান শাহ গানের দুজন পর পর। ওকে, নাসিমা খাতুন লিখেছেন ওয়াও, আর সালমান শাহর গান আপু আর সালমান ভাই সাইমুর ভাইয়ের কাছ থেকে একসাথে শুনতে চাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, সাইমন ভাই যে গান গাইতে পারে এটা কিন্তু আমি জানি না। যদি আজকে একটা গান হয় আমার মনে হয় একটু আমার কমন গান আছে একটা, সালমান শাহের একটা গান আছে, ও আমার বন্ধু, ওয়ান অফ মাই ফেভারিট সং। ও আচ্ছা, তাহলে একটু হয়ে যাক, আপনার সাথে আমি একটু গলা মিলাবো, সমস্যা নেই। তাহলে তো ভালো হইলো, কারণ না একজন শিল্পীর সাথে মানে গান গাওয়ার সুযোগ হলো আর কি, সমস্যা নেই। তো সেটা হচ্ছে ব্যাপার যে সালমান শাহ যে ব্যাপারটা, আসলে সালমান শাহ একদম ছোটবেলার আমাদের একদম, যখন আমি ছোট ছিলাম তারপর থেকে সালমান শাহ এখন পর্যন্ত। হ্যাঁ, তখন আমার মনে আছে আমি স্কুলে পড়ি, সালমান শাহ যখন মারা যান, আমি তখন সম্ভবত ইন্টার ফার্স্ট ইয়ার অথবা এসএসসির, মনে নেই সঠিকটা। ওই টাইমে আমি খবরটা পাই, মানে আমি এখনো ভুলতে পারি না। আমি সেই বিশ্বাস হয়নি যে আসলে এরকম একটা কিছু ঘটে গেছে। আমার মনে হয় যে আরো 20 বছর পরও সালমান শাহ সেই অত্যাধুনিক সেরকমই থাকবে সবার মনে। সালমান শাহ, হ্যাঁ সেটা কোনো বিকল্প নেই, কোনো বিকল্প হবে না। ওকে, বিশেষ করে সালমান শাহকে নিয়ে কথা বললে অনেক কথা চলে আসে, এবং গানের কথা বলছি, অবশ্যই একটা গান গাইবো সালমান শাহ আপনার সাথে, আমার অনেক পছন্দের গানই এটা। তো যেটা বলছিলাম গান নিয়ে কথা বলছিলাম, তো যেন এই কারণে বলা। তো আপনার ওই মানে যদি আপনি সিঙ্গার না হতেন তাহলে কি হতেন, মানে কি ইচ্ছা ছিল? আর না, সিঙ্গার না হলে আমার ইচ্ছা ছিল, আমি যেহেতু মিডিয়াতে যে জবে আছি, ছিলাম প্রোডিউসার, হয়তো ক্যামেরার পেছনেই কাজ করতাম, মানে এটাই সব সময়ের জন্য। এখন হয়তো আপাতত ক্যামেরার পেছনের কাজে আমি নেই, হয়তো আবারও শুরু করব, ফ্রিল্যান্স অনেক কাজ করেছি, আরো করব, কিন্তু যদি গান না গাইতাম হয়তো সেটাই কন্টিনিউ করতাম। ওকে, আমরা সেটাও চাই। সো আপনার লাইফে ফ্যামিলি থেকে কে আছে? ফ্যামিলিতে আমার হাজবেন্ড, আমার 2 ছেলে, আমার মা, সবাই আমরা একসাথে আছি। আচ্ছা, সো আপনার তো দেখা যাচ্ছে যে আপনি দেশের একটা সময় থাকেন দেশের বাইরে, আর একটা কিছু সময় থাকেন দেশে, তো মূলত ইউএসএ সেখানেও কি কোনো সংযুক্ত কিছুর সাথে সংযুক্ত আছেন? হ্যাঁ, আমি বর্তমানে একটি অ্যাপ নিয়ে কাজ করছি, মিউজিক্যাল অ্যাপ, যেমন স্পটিফাইয়ের মতো একটি অডিও প্ল্যাটফর্ম নিয়ে কাজ করছি। সেটি বাংলাদেশ তথা বিশ্বের সব দেশের গানগুলি আমাদের অ্যাপে আছে। তো সেটা আমি ঢাকায় বসেই কাজ করি, এবং সেটা তো আছেই, প্লাস আসলে নিউ ইয়র্কে আমি যেহেতু গান করি, সেখানে প্রোগ্রামের সাথে জড়িত আছি। সেখানে আমার কিছু ফ্রেন্ড সার্কেল, আমার মোটামুটি বাংলাদেশের মতো একটা এনভায়রনমেন্টের মধ্যে আমি সেখানে আছি। ওয়াও, দ্যাটস গ্রেট, চমৎকার। সো আপনার আমাদের তো বাংলাদেশের সব যে বর্তমানে সিনেমা হচ্ছে, সিনেমার যে গানগুলো, হ্যাঁ সেই গানগুলো কিন্তু আপনাদের মতো সিঙ্গাররা কিন্তু গেয়েছেন, এবং অনেক পরিমাণ এখন যে একটা সময় ছিল যে বাংলা সিনেমা থেকে দর্শকরা মুখ থুবড়ে নিয়েছিল, যে তারা হলে গিয়েছে সিনেমা দেখতো না। এখন কিন্তু কয়েকটা সিনেমা, লাস্ট কিছু ছবি একদম কিন্তু পরিবর্তন এনে দিয়েছে, একটা বাতাস, একটা নতুন একটা হাওয়া এসেছে। হ্যাঁ, সিনেমার পরাণ কিন্তু ফিরে পেয়েছে। হাওয়াটা অবশ্য নিউ ইয়র্কে বসে দেখি, তবে পরাণ সিনেমাটা আমি কিন্তু জ্যামাইকা সিনেপ্লেক্সে বসে আমার দেখা। ওকে, যেহেতু আমাদের যে গানগুলো হিট হয় সেই প্লেব্যাক সিঙ্গাররা আপনারাই করেন, তো সেই ক্ষেত্রে যে মানে এই যে আপনার কাছে কি মনে হলো একটু মানে হঠাৎ করে আবার ব্যাক টু দ্য প্যাভিলিয়ন আবার ফিরে আসলো, এটাতে আপনার কারণ কি মনে হয়? দর্শক কি হলমুখী হয়েছে, নাকি সিনেমার কোনো কারণে বা গানের কারণে? এবং আমাদের দেখছি কিন্তু সিনেমার আগে কোনো গানগুলো প্রথমে প্রচার হয়, সেখান থেকে কিন্তু একটা গানের ভাইব চলে আসে, এবং মুখে মুখে কিন্তু যে গানগুলো শোনা যায়, যেমন আপনি পরাণের কথা বললেন, সেখান থেকে কিন্তু হিট গান, দেন হাওয়া, সেখানকার হিট গান কিন্তু মানুষের মুখে মুখে, এবং বিশেষ করে সোশ্যাল মিডিয়ায় এখন, আগে একটা যুগ ছিল একরকমের, এখন কিন্তু সোশ্যাল মিডিয়ায় প্রত্যেকটা গানের একটা ভাইব চলে আসে, টিকটকে যাচ্ছে, ফেসবুকে যাচ্ছে, রিলে যাচ্ছে, ইউটিউবে যাচ্ছে। তো এইটা একটা মাধ্যম, আগে এই মাধ্যমটা ছিল না, কিন্তু তখন কিন্তু মানুষ আরো বেশি হলে গিয়ে দেখেছে। তো না, আমার মনে হয় যে যেহেতু একটা শ্রেণী কিন্তু হলে যেত না একেবারেই,
এবং তারা কিন্তু পছন্দ করে এমন ছবি যে পরিবারের সবাইকে নিয়ে দেখা যায়, কিংবা ক্রিয়েটিভ কিছু যেটার মধ্যে হয়তো এমন কিছু কাজ আছে যে কাজটি অন্তত সুন্দর। যেমন হাওয়া সিনেমার কথা যদি বলি, আমি ছবিটি দেখিনি, তারপর যতটুকু আমার দেখা, সেখানে কিন্তু মানে ক্যামেরার কাজের একটা বিষয় আছে, যে সিনেমা ফটোগ্রাফি অনেক সুন্দর, এবং সেখানে হয়তো কাহিনীটা একটু অন্যরকম। তারপর মানুষ কিন্তু গানের জন্য, যে গানটার পিকচারেশন সব কিছু মিলে কিন্তু মানুষের মনে জায়গা নিয়েছে। আবার পরাণ ছবিটা যেরকম কাহিনীটা খুব ভালো ছিল এবং সবাই সেখানে ভালো অভিনয় করেছে, একটা সেই আগেরকার একটা এনভায়রনমেন্টটা মানুষ পেয়েছে এখানে। তো আমার মনে হয় যে এরকম ছবি যদি অব্যাহত থাকে, তো আমার মনে হয় সবাই হলমুখী হবে, আমার বিশ্বাস। ওকে, পরাণ ছবি তো আপনি দেখেছেন, সো পরাণ ছবির কোন গানটা আপনার কাছে বেশি ভালো লেগেছে? পরাণের গানগুলো সবই ভালো, মানে ওরকম হয়তো হাওয়ার মতো যেন ভাইরাল কোনো গান ওরকম না হলেও কিছু ভালো গান ছিল এখানে। ওকে, থ্যাংক ইউ। আমাদের সাথে আরো অনেকেই আছেন, আমরা কথা বলবো। তো সিনেমা নিয়ে কথা বলছিলাম, সো আপনার তো গানের কথা বলছিলেন যে আপনার মনে হয় আপনার একটা প্লেব্যাকের কথা। এটা ছিল অর্পিতা ছবিতে। আর এর আগে আমি আর কয়েকটা ছবিতে গান করেছি, নার্গিস আক্তারের বাপ বড় না শ্বশুর বড়, শর্টকাট বড় লোক, তারপর পুত্র এখন পয়সাওয়ালা, কয়েকটা ছবিতে গান করেছি। লাস্ট ছিল এটা ইমপ্রেস ফিল্মের ছবিটা। ওকে, তো অনেকেই কিন্তু দেখেছি যে গান শিখছে কিন্তু ঝরে পড়ে যাচ্ছে। আপনার কাছে কি মনে হয় যে একজন কণ্ঠশিল্পী হতে হলে বা একজন ভালো সিঙ্গার হতে হলে কি কি গুণাবলী থাকা উচিত, কি করা উচিত? অনেকের কিন্তু আছেন যারা গানকে অনেক ভালোবাসেন, পছন্দ করেন। না, একজন শিল্পী